আবির, ওই কন্টেনারগুলো কি চেক করা হয়েছে? এখনো করা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে করা হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, কোনো কন্টেনার কিন্তু চেক না করে ভিতরে ঢোকাবে না। কিন্তু কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? আমার কাছে খবর আছে, এই কন্টেনারে করে কিছু অবৈধ মালামাল আমাদের দেশে প্রবেশ করবে, যা দেশের জন্য এক প্রকার ক্ষতি হয়ে দাঁড়াবে। কিন্তু স্যার, কীরকম হাতিয়ার আর কীরকম ক্ষতি? তোমাকে এত কিছু জানতে হবে না এখন। তোমাকে আমি যা বলেছি তুমি সেই অনুযায়ী কাজ করে যাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাই করছি। এদিকে আবির ভেতরে এসে দেখে কিছু কর্মচারী কাজ করতে থাকে, সেজন্য ওদের কাছে আসে। আজকে কতগুলো কন্টেনার এসেছে? এই তো স্যার 200। সব কিছু চেক করো। কিন্তু স্যার, কিন্তু কি? আমরা তো চেক করা ছাড়া প্রায় 100 কন্টেনার ভিতরে নিয়ে রেখে দিয়েছি। কি করলে তোমরা? এরকমটা কেন করলে? তোমরা জানো না ওগুলো চেক করে তারপরে ভিতরে নিতে হয়? স্যার, সব সময় তো আমরা ভিতরে নিয়ে চেক করি। তোমরা তো আমাকে আজকে দেখি কথা শুনিয়ে ছাড়বে। যতগুলো ভিতরে গেছে সেগুলি বাদে বাকিগুলো চেক করে ভিতরে ঢুকাও। ঠিক আছে স্যার। এদিকে আকাশ ওর স্যারের রুমে আসে, ওনার সাথে কথা বলতে থাকে। তখন আকাশ, তুমি শিওর তো? জি স্যার, আমি শিওর। এদের কথার ভিতরে আবির কোথা থেকে এসে আকাশকে ওই কন্টেনারের ব্যাপারে বলে। কথাটা শুনে আকাশের তো মাথা পুরোই গরম হয়ে যায়, সেজন্য আবিরকে অনেক কথাই বলতে থাকে। সবটা শুনে আকাশ এখন কি করবে? আবির, তুমি বাকিগুলো চেক করো, যেগুলো ভিতরে গেছে আমি সেগুলো চেক করতেছি। এরপর আকাশ ওর স্যারকে নিয়ে ভেতরে আসে। তারপর লিস্ট ধরে ধরে ওই কন্টেনারগুলো স্ক্যান করতে থাকে। সবগুলো কন্টেনার খুঁজে চেক করতে আকাশের অনেক সময় লেগে যায়, কিন্তু ওখানে 5টা কন্টেনারে কিছু একটা দেখতে পায়, সেজন্য ওই 5টা আলাদা করে রাখে। বাকিগুলোতে আর নেই। একটা কাজ করো, এই 5টা খোলো আর যা কিছু আছে সব বের করো। এদিকে কাস্টমারের মধ্যে ডেভিলের কিছু লোক ছিল, কেননা ডেভিল ওর মাধ্যমে সবটা খবর জানতে পারে, আর ওর মাধ্যমে খবর সব সময় আদান প্রদান করে। এখন হয়তো ভাবতেছেন এখানে ডেভিলকে আর কাস্টমারের মধ্যে ডেভিলের লোককে, কিন্তু চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে আপনারা সব কিছু জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। কিছুক্ষণ পরে সেই লোকটা ডেভিলকে সবটা জানায়। ডেভিল তো সবটা শুনে রেগে যায়। এরপর ডেভিল অন্য প্ল্যান করতে থাকে। এইদিকে আকাশ কন্টেনারের ভেতরে থাকা জিনিসগুলো বের করতে থাকে। তখন এইসব কি আকাশ? 2টার মধ্যে ড্রাগস লুকানো আছে আর বাকি 3টার মধ্যে ল্যাবলেট। এইগুলো বেশিরভাগ এখন বড়লোকের ছেলে মেয়ে বিভিন্ন ক্লাবে এগুলো রাখা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলো আজকাল কলেজ ভার্সিটির মধ্যে ছড়িয়ে পড়েছে। ওদের টার্গেট কম বয়সী ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা, আর এর বাইরে রয়েছে ওদের বিজনেস শুরু করা। এইগুলো তাহলে তুমি তোমার হেফাজতে রাখো, লক আপ রুমে। ঠিক আছে স্যার। এদিকে সবটা নিয়ে লকার রুমে যায়, ওখানে সব কিছু নিয়ে রাখে, সাথে আবিরও ছিল। স্যার, এইগুলো আমরা কি করব পরে? কয়েকটা দিন পরেই এইগুলো জ্বালিয়ে দেওয়া হবে। কি বলেন স্যার? জ্বালিয়ে না দিয়ে বিক্রি করে দিলেই তো হয়। যদি বিক্রি করা থাকতো তাহলে এইগুলো এখানে এভাবে নিয়ে আসতাম না। তা যাই হোক, আমি 2 দিনের জন্য আসতে পারবো না, সেজন্য কোনো প্রয়োজন হলে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার। এদিকে আকাশ সবটা রেখে চলে আসে ওখান থেকে। এদিকে কাস্টমারের স্যার রাতে যখন বাসায় ফেরে, তখন ওনার বাসা পুরো উলট পালট ছিল। উনি বাসায় ঢুকে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, সেজন্য ভেতরে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এখানে যা কিছু হয়েছে তা মোটেও ভালো হয়নি। সেজন্য তাড়াতাড়ি করে ওনার বেডরুমে আসে। ওখানে এসে দেখে কেউ নেই, শুধু একটা চিঠি পড়ে আছে ওখানে। চিঠিটা হাতে নিয়ে উনি আকাশকে কল দেয়। এদিকে আকাশের টিকিট কাটা প্রায় শেষ, এখন ভেতরে ঢুকবে। তখন কল আসাতে রিসিভ করে কথা বলে। জি স্যার, বলুন। তুমি এখনই আমার বাসায় আসো। কিন্তু স্যার, আপনি তো জানেন আমি এখন ওখানে তুমি পরেও যেতে পারবে, এখন আমার বাসায় আসো। অলরেডি টিকিট কাটা শেষ আমার। বুঝার চেষ্টা করো, তোমার এখানে আসা বেশি দরকার। ঠিক আছে, আসতেছি। কল কেটে বের হতে যাবে, তখন পুলিশ আকাশকে আটকে দেয়। সরি স্যার, আপনি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবো না মানে? স্যার, এই গেটে একবার ঢুকে পড়লে বের হওয়ার কোনো চান্স নেই, সেজন্য আপনি চাইলেও যেতে পারবেন না। কিন্তু আমাকে যে যেতেই হবে। সরি স্যার, সম্ভব না। এরপর আকাশ ওর কাঁধ বের করে দেখায়। ওটা দেখাতে এবার পুলিশ আকাশকে স্যালিউট দেয়।
সরি স্যার, আপনাকে চিনতে পারিনি। আপনার যখন যেতে হবে তখন বোঝা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। যদি কিছু মনে না করেন, আপনি কোথায় যাবেন বলুন? আমাদের লোক দিয়ে আপনাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ, তার প্রয়োজন হবে না। আমাকে শুধু এখান থেকে বের হতে সাহায্য করলেই হবে। অবশ্যই স্যার। এখান থেকে আকাশকে বের করে, তারপর পার্কিং লটে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওর স্যারের বাসায়। ওখানে ঢুকে আকাশ নিজেও কিছুটা অবাক হয়, সেজন্য তাড়াতাড়ি করে ওর স্যারের রুমে আসে। আসলে আকাশের আগেও অনেকবার এখানে এসেছে, সেজন্য সবটা চেনে। রুমে এসে তাকে স্যার বসে আছে মাথায় হাত দিয়ে, সেজন্য ওনার কাছে এসে, স্যার, বাবিকে কি তাহলে? ঠিক ধরেছো, ওরা লিখে গেছে ওদের মাল যদি না ছেড়ে দেই তোমার ভাবিকে ওরা মেরে ফেলবে, সাথে বাচ্চাদেরও। ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো নাম্বার কি দিয়েছে? এখানে লেখা আছে সবকিছু। ঠিক আছে, দেখতেছি ব্যাপারটা আমি। দিন তাহলে নাম্বার। নাম্বার নিয়ে কল দিতে থাকে। কিছুক্ষণ পর কল রিসিভ করে, কি বলছিস? আমার পরিচয় দিলে তো চিনবি না, সেজন্য পরিচয় দিতেও চাই না। তোর সব মাল আমার কাছে আছে, কোথায় কিভাবে পাঠাতে হবে আর বাবি আর বাচ্চাদের কীভাবে তুই ফেরত পাঠাবি সে নিয়ে একটু আলোচনা করি। তুই কি আমার সাথে কোনো ডিল করেছিস? মালের পরিবর্তে মানুষ নিব, সেখানে ডিল তো করবই আমি। শোন তাহলে, কালকে আমার সব মাল নিয়ে ওই নদীর ধারে আসবি। এরপর একটা নৌকায় করে আমার সব মাল পাঠিয়ে দিবি। আমি তো লোকদের পাঠিয়ে দিব আর একটা নৌকায় করে। ঠিক আছে, তাই হবে। পরের দিন আকাশ লকার রুমে আসে, এসে সব বের করে। তারপর ওই নদীর ধারে আসে। নদীর কিন্তু অনেক বড়, এক কথায় এপার থেকে অন্য পারে ঠিক দেখা যায় না, দূরবীন নিয়ে দেখতে হয়। এদিকে আকাশের সাথে ওর স্যার আর আবির আছে। ওরা কল দেয় ডেভিলকে। তোর কথা মতো সব নিয়ে এসেছি, এবার বল কিভাবে পাঠাবো? একদম সহজ। আমার লোক একটা স্পিড বোট দিয়ে আসবে, ওই স্পিড বোট করে ওরাই সবটা দিয়ে আসবে। যাক, প্ল্যান তো ভালোই করেছিস। তা আমার লোকদের আনার জন্য তো আমাকেও এরকম বুদ্ধি করতে হয়, সেজন্য আমিও এখান থেকে 3জন লোক পাঠাবো। ওরাও আমার নেওয়া স্পিড বোট করে ওদের নিয়ে আসবে। তো নিজেও তো দেখি কম না, আগে থেকে স্পিড বোট এনেও রেখেছিস। সেটাই তো দেখতেছি, দুজনের বুদ্ধি কেমন জানি মিলে যাচ্ছে অনেক কিছু। তাহলে বেশি কথা না বাড়িয়ে লোক পাঠাও, আমিও পাঠাচ্ছি। কল কেটে দিয়ে আকাশ ওর স্যারকে জিজ্ঞাসা করতে থাকে, ওই পারে তো অন্য একটা দেশ পড়েছে। ঠিক ধরেছো, সেজন্য চাইলেও আমরা কোনো কিছু করতে পারবো না। কিন্তু এখান থেকে কে কে যাবে ওখানে? আমি যাব, সাথে আবির, আর এর বাহিরে একজন পুলিশ, তাও ছদ্মবেশে। ওদের কোনো বিশ্বাস নেই, কেননা ওরা তো মাল নিয়ে যাবে। কিন্তু মাঝপথে যদি ওরা অ্যাটাক করে বাবির উপরে, তখন তো কিছু করা থাকবে না। সেজন্য আমরা 3জন যাচ্ছি। এখান থেকে আপনি বাকিটা দেখবেন। এত বড় রিস্ক তুমি নিবে? ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন, যদি এইটুকু না করতে পারি আপনাদের জন্য, তাহলে আর বেঁচে আছে কেন বলুন? আচ্ছা, আমরা যাই তাহলে। আবির, বন্দুকগুলো নিয়ে নাও। সবটা নেওয়া শেষ? ওরা যদি হামলা করে তাহলে আমরা হামলা করব, নয়তো আমরা আগে থেকে হামলা করে স্যারের স্ত্রী আর বাচ্চাদের বিপদে ফেলার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি। এদিকে ওরা যে যার মতো করে যেতে থাকে। এদিকে দুই পক্ষ দুই পারে এসে নিজেদের মালামাল চেক করে, নিজেদের স্পিড বোটে এনে রাখে। তারপর দুজনেই আলাদাভাবে রওনা দেয়। কিন্তু মাঝ বরাবর আসলে টেবিলের লোকেরা আক্রমণ করতে থাকে। যদিও আকাশ জানে এমন কিছুই হবে, সেজন্য বুলেট প্রুফ কয়েকটা জ্যাকেট আগেই স্পিড বোটে রেখেছে, সেগুলো পরে নেয়। এদিকে এরা গুলি করতে থাকে, ওরাও গুলি করতে থাকে। এক পর্যায়ে কারো কোনো ক্ষতি হয়নি, যে যার মতো করে চলে আসে। এদিকে ডেভিল ওর মাল পেয়ে যায়, অন্যদিকে আকাশের স্যারও ওনার বউ বাচ্চাদের ফিরে পায়। স্যার, আপনি তাহলে বাসায় যান ওনাদের নিয়ে। তুমি এখন কোথায় যাবে? ওরা থেমে থাকবে না, ওরা আবারও আমাদের দেশে এই মালগুলো ঢুকানোর চেষ্টা করবে কোনো না কোনোভাবে। এখন তাহলে উপায় কি? আমি দেখতেছি ব্যাপারটা, আপনি তাহলে যান। আর যদি পারেন আপনার অ্যাড্রেস চেঞ্জ করে ফেলুন আজকে কালকের মধ্যেই। ঠিক আছে, তাই করব। এদিকে এরা চলে আসে। অন্যদিকে ডেভিল মালগুলো পেয়ে এবার খুশি হয়। বস, এবার কি করব? এইগুলো আবারও ওদের দেশে ঢুকাতে হবে। কিন্তু ওরা তো এখন কড়া নজর রাখবে। একটা ব্যবস্থা তো করতেই হবে, কেননা সবার থেকে ডলার নেওয়া শেষ। এখন যদি মাল ওদের কাছে না পৌঁছায় তাহলে ঝামেলায় পড়তে হবে। কিন্তু কিভাবে পাঠাবেন বস? একটা উপায় না হলে 1000টা উপায় আছে। সেটা আবার কেমন? ওটা সিক্রেট, বলা যাবে না।
আপাতত তোরা বড় বড় কিছু পাখি বানাতে থাক, যে পাখি দেখতে শকুনের মতো হবে, মোটামুটি 10 কেজি ওজন বহন করতে পারবে, তার সাথে 8-10 কিলোমিটার দূরে উড়ে যেতে পারবে, যে পাখিটাকে কম্পিউটার অথবা রিমোট দিয়ে পরিচালনা করা যাবে, এরকম দেখে বানাতে বলবি। দূর থেকে দেখলে বা কাছ থেকে দেখলে কোনোভাবেই যেন বুঝতে না পারে এটা যে নকল পাখি। ঠিক আছে বস, আমাদের লোকেদের কাজে লাগিয়ে দিচ্ছি তাহলে। সেটাই কর, বাকিটা আমি দেখি কি করা যায়। এখন আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, এটা আবার কেমন পাখি বানাতে চেয়েছে, এই পাখি দিয়ে ওরা করবে কি? কিন্তু আপনাদের বলি, এই পাখির মধ্যেই লুকিয়ে থাকবে অনেক রহস্য, যা আপনারা একটা সময় জানতে পারবেন। এদিকে এদের কাজ চলতে থাকে, অন্যদিকে 1 মাস পরে। স্যার আসবো কি? জি আসুন, কি খবর বলুন। আপনারা এত কড়া নিরাপদ দেওয়ার পরেও আমাদের দেশে ট্যাবলেট আর ড্রাগস ঢুকে পড়েছে। আজকে একটা ভার্সিটির ছেলেকে ধরেছি। পরীক্ষা করে জানতে পেরেছি আমরা যে ড্রাগসগুলো 1 মাস আগে ফিরিয়ে দিয়েছি এটাই ওই ড্রাগস। কি বলছো তুমি? সব দিকে তো খরা পাহারা, তাহলে ওরা এটা করলো কিভাবে? আমি তো বুঝতেছি না। ওই ছেলেকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কিছুই বলছে না। ওর কাছে এইগুলো কিভাবে আসে তাও ও নিজেও জানে না। তো তোরা দিয়েছো, ভালো করেছো। তুমি তাহলে এখন আসো, আমি বাকিটা দেখতেছি। ঠিক আছে স্যার, দেখুন তাহলে। এদিকে আকাশ ও স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, এখন তাহলে এটা বের করবে কি করে? আমি ওই ভার্সিটিতে ছাত্র হয়ে ঢুকতে চাই, আপনি কলেজে আমার ঢোকার ব্যবস্থা করেন। কিন্তু এটা তো পুলিশ বা অন্য প্রশাসনের লোকও করতে পারে। আমরা মূলত কাস্টমস অফিসার হলেও আমরা কিন্তু গোয়েন্দা বিভাগের, সেজন্য এই কাজটা আমরা করতেই পারি, এতে সমস্যা হওয়ার কথাও না। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে স্যার। এদিকে 7 দিন পরে আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। তবে ওখানে আকাশ একদম শেষ বর্ষের ছাত্র হয়ে ঢোকে, যেন কেউ ওর বয়সের সাথে ছাত্রবর্ষের অমিল খুঁজে যেন না পায়। যেহেতু আজকেই প্রথম দিন, তার উপর এই ভার্সিটিতে আকাশ আগে কখনো পড়েনি, সেজন্য এই ভার্সিটির সম্পর্কে আগে থেকেই অনেক তথ্য নিয়ে রেখেছে, কিভাবে কোথায় যেতে হবে আসতে হবে সেই সব কিছু। তবে এখানে আকাশের গেট আপ হবে একটু অন্যরকম, মানে কিছুটা হ্যাবলা টাইপের। ভার্সিটিতে হ্যাবলা হয়ে চলাফেরা করলে কেউ তাকে তেমন একটা সন্দেহ করবে না। এদিকে ভার্সিটির ভেতরে এসে দাঁড়ায়, চারিদিকে এত লোকজন দেখে ভালো লাগতে থাকে। সেজন্য আকাশ ওর ক্লাসে যেতে থাকে, কেননা ক্লাসে সবার সাথে একটু একটু করে কথা বললেই তো আর একটা তথ্য জানতে পারবে, সেজন্য যেতে থাকে। অন্যদিকে ইরা, তোকে আজকে একটা বাজি ধরতে হবে। তাছাড়া তোরা তো জানিস আমি কখনো হেরে চাই না। কিরকম বাজি শুনি? বাজি একদম সিম্পল। সবই তো বুঝেছি, কিন্তু কি করতে হবে বল। বেশি কিছু না, এই সিঁড়ি দিয়ে প্রথম যে ছেলেটা উঠবে তাকে কিস করতে হবে। তোরা কি পাগল হয়ে গেছিস? কেন, কি হয়েছে? আমি জীবনও কাউকে কিস করিনি। কখনো করছিস? তো কি হয়েছে, আজকে করবি? কিস করলে সমস্যা হয়ে যাবে। কি রকম সমস্যা? প্রথম কিস যদি কোনো ভুল মানুষকে করতে হয়। ও তেমন কিছু না, প্রথম জিনিস এরকম ভুল হয়, এই আর নতুন কি? তাহলে বাজি ধরে নিলাম, কিন্তু কিস না হয় দিলাম, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? আমাদের দুজনের পক্ষ থেকে তোকে ঘুরতে নিয়ে যাব, আর সব খরচ হবে আমাদের দুজনের। সত্যি বলছিস তো? 100% সত্যি। এই নি $300 অ্যাডভান্স। তাহলে দেখ কি করি আমি। তবে আপনাদের উদ্দেশ্যে একটা বলছি, আমি কিন্তু মোটো খারাপ মেয়ে না, আর নাই আমার ডলারের অভাব আছে, কিন্তু বান্ধবীদের থেকে বাজিতে কোনো কিছু নেওয়া কিন্তু অনেক মজার হয়। সেজন্যই আমি বাজিটা ধরেছি। তাছাড়া আমি ওদের সাথে বাজি ধরে র্যাগিং, মারামারি, ঝগড়া করতাম, কিন্তু এই প্রথম ওরা আমাকে এরকম একটা বাজি ধরবে আমি তো ভাবতেও পারিনি। সে যাকে, বাজি যখন ধরেছি তখন না হয় অপেক্ষা করতেই থাকি। এদিকে আকাশ এখনও ওর রুমেই যেতে থাকে, কেননা প্রথম অবস্থায় ভুল ভবনের ভুল রুমে চলে এসেছিল, সেজন্য ভবন চেঞ্জ করে সঠিক ভবনের দিকে যেতে থাকে। এদিকে ওরাও অপেক্ষা করতে থাকে। ওদের অপেক্ষা শেষ করে আকাশ সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ওদিকে তাকে ইরা তো অবাক হয়, কেননা একটা ধোলা প্যান্ট আর শার্ট পরে এসেছে। এই না, আমি একে কিস দিব না। কেন দিবি না? এর মতো খ্যাত আর বলদমার্কে ছেলেকে কি না আমি কিস দিব?
বাজি কিন্তু তুই ধরেছিস, সেই জন্য কিস করতেই হবে। ইরা তাড়াতাড়ি কর, ছেলেটা এইদিকে কিন্তু আসতেছে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। ইরা আকাশের দিকে যেতে থাকে, আকাশের সামনে এসে দাঁড়ায় আর ভালো করে দেখতে থাকে। এদিকে শার্ট প্যান্ট ছেঁড়া আছে কিনা আকাশ চেক করতে থাকে। এই, তোর নাম কি? আমার নাম আপনাকে কেন বলবো আন্টি? ওই, কোন দিক দিয়ে আমাকে তোর আন্টি মনে হয়? আপনার বয়স তো মোটামুটি 24 হবে, এই বয়সে আন্টিই তো বলবো। তোর বয়স কত হবে আগে ওটা বল। এই তো 5 মাস পরে 28 হবে। বাহ, ভালো তো। তা তোকে আগে তো কখনো দেখিনি ভার্সিটিতে। আপনি তো আমার সাথে পড়াশোনা করেন বলে তো মনে হয় না, সেজন্য দেখিনি আগে কখনো। এটা অবশ্যই ঠিক বলেছিস। তা তোর নাম কি? পারভেজ হোসেন আকাশ। নাম তো খারাপ না। আচ্ছা, তোর চোখে কি সমস্যা আছে? না তো। তাহলে এত বড় চশমা কেন দিয়েছিস? যেন ধুলাবালি না আসে চোখে। এখন চশমাটা খুলে সাইডে রাখ। কেন কেন? তোকে রাখতে বলেছি, রাখ। ধমক দেয়, চশমা খুলে হাতে নেয়, এরপর আকাশের মুখটা সামনে আনে। কি করছেন আন্টি? কখনো কাউকে কিস করেছিস? কিস আবার কি? তুই কি জানিস না? আমাকে তো কেউ কখনো বলেনি। চোখ বন্ধ কর, আমি দেখাচ্ছি। চোখ বন্ধ করলে দেখবো কি করে? তুই আগে বন্ধ কর তো। আকাশ চোখ বন্ধ করলে ইরা ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে চলে আসে ওখান থেকে। এদিকে আকাশ তো হ্যাবলার মতো তাকিয়ে আছে, কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না, কেননা আকাশের লাইফে এটা প্রথম কিস ছিল। কিন্তু তাও এরকম অদ্ভুতভাবে যে কেউ কিস করবে সেটা তো জানা ছিল না, তাও চুপ করে আছে। ওই দিন ক্লাসে না এসে নিচে নেমে একটা গাছতলায় বসে পড়ে। এদিকে ইরা যে আকাশকে কিস করেছে সেটা আবারও ঈশা ক্যামেরায় ভিডিও করে নেয়। দেখলি তো কেমন করে কিস করে দিলাম। সবটা ভিডিও করা আছে, যখন ইচ্ছে হবে দেখে নিব। এটা কিন্তু ঠিক হয়নি। তোরা কিস করালি ভালো কথা, কিন্তু ভিডিও কেন করেছিস? ঠিক আছে, ডিলিট করলাম। এখন চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। যা, ওই ছেলেটা কোথায়? কোন ছেলে? যে ছেলেকে কিস করেছে। আরে ও যেখানে ইচ্ছে সেখানেই যাক, তাতে আমাদের কি? সেটাও ঠিক। ইরা চল তাহলে। এরা 3 বান্ধবী তো চলে যায় ক্যান্টিনে। অন্যদিকে গাছতলায় বসে বসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীগুলো ভাবতে থাকে। ভাবনা শেষ হলে তখন মনে পড়ে লাইব্রেরির কথা, কেননা লাইব্রেরি থেকে কিছু কিছু ড্রাগসের প্যাকেট বের হয়, কিন্তু কারা রাখে সেটাই এখনও জানার বিষয়। সেজন্য লাইব্রেরিতে আসে, ওখানে এসে কিছু কিছু দেখতে থাকে, কিন্তু তাও কোনো কিছু পাচ্ছে না। তার কারণ এখানে হাজার হাজার বই আছে, সেজন্য চাইলেও খোঁজ সম্ভব হচ্ছে না। সেজন্য লাইব্রেরি থেকে বের হবে, তখনই দেখা হয় ইরা আর ওর বান্ধবীদের সাথে। আপনি ওই ছেলেটা না? জি আন্টি। এই, আপনি আন্টি কাকে বলছেন? আপনি জানেন কি আমি? হ্যাঁ, আন্টি পরিচয় না দিলে তো আমি জানবো কি করে বলুন? আর একবার যদি আন্টি বলেছেন তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউই কিন্তু হবে না, বলে দিলাম। আচ্ছা আমি তাহলে এখন আসি। কোথায় যাবেন? বাসায় কি বউ রেখে এসেছেন? বউ থাকলে তো ভার্সিটিতে এসে সময় নষ্ট করতাম না। বাহ, এটাও দেখি বুঝো তাহলে। একটু একটু তো বুঝতে হবে। আমাদের 3 জনের জন্য 3 কাপ কফি আনতে পারবে? কিন্তু আমার হাত তো খালি নেই, 2 হাতে 2টার বেশি নিব কি করে? সমস্যা নেই, 2টাই নিয়ে আসো। ওদের থেকে ডলার নিয়ে কফি আনতে যায়। এইদিকে বাকিরা বুঝতে পারলো না এটা কি হলো, তাও দাঁড়িয়ে আছে। একটু পরে কফি এনে ওদের হাতে দিল, তাও একটা কফি এনেছে। তোকে না 2টা আনতে বলছি। কিন্তু দাম তো দিয়েছেন একটার। বাহ, ভালোই তো। এখন এই কফিটা তুই খা। আমি কফি খাই না, এটা খেলে ক্ষতি হয়। বোকা ছেলে দেখি, সবই বুঝে। ও তো তাই দেখছি। এদিকে আকাশ কফি খেতে থাকে, কিন্তু ততক্ষণে ওখানে রকি রনি ওরা চলে আসে। ওরা এসেই আকাশের মাথায় একটা ধাক্কা দেয় আস্তে করে, এতে কফি আকাশের শার্টে পড়ে, যদিও এটা ঈশার প্ল্যান ছিল। কি করলি তোরা? বেচারাকে একটু কফি তো খেতে দিতে পারতি। ওর পোশাক তো দেখে মনে হচ্ছে ওই 1 গ্লাস পানিও কিনে খেতে পারবে না, সে কিনা কফি খাচ্ছে। কথাটা বলেই ওরা সবাই হাসতে থাকে, তবু আকাশ চুপ করে আছে, কেননা এদের সাথে ঝামেলা করে কোনো কাজ নেই, কেননা এরা উল্টো আকাশের কাজে বাধা হয়ে দাঁড়াবে। এদিকে এই জোকারটাকে কোথায় পেলি তোরা? পেয়েছি তো, 501 নম্বর রুমের কাছে। কি বলিস?
তাহলে তো আমাদের বড় ভাই হবে। কিন্তু এর মতো হ্যাবলা ছেলেকে বড় ভাই বলে ডাকবো কেমন জানি লাগে। আচ্ছা শোন, তোরা থাক, আমার যেতে হবে। কোথায় যাবি তুই? বাবা কল দিয়েছে, বলেছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। জানি না কি জন্য রেখেছে। আবার ছেলে দেখছে না তো? সেটা করবে না, আমি তো বলেই দিয়েছি ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আমাকে যেন বিয়ের কথা ভুলো না বলে, সেজন্য এরকমটা হবে না। যাক, ভালো তো তাহলে। চলি তাহলে আমি। এরা চলে যাওয়ায় ওরা বাকি চারজন অন্যদিকে চলে যায়। এদিকে আকাশ ভার্সিটির পেছনে যেতে থাকে। ওখানে এসে দেখে দুটো ছেলে ড্রাগস নিচ্ছে, যা আকাশ দেখে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওরা সামনাসামনি খাচ্ছে, তাও পেছনের সাইডে। অবশ্যই এই সাইডে তেমন কেউ আসে না। ছেলে দুটো আকাশকে দেখে। এদিকে আয়। জি জি, আমাকে বলছেন? তোকেই বলছি, খাবি একটু? আমি এভাবে খাই না। কার থেকে নিয়েছেন তার সাথে দেখা করিয়ে দিবেন, আমি ওখান থেকে নেব। তোর কি মাথা খারাপ? ফ্রিতে দিতে চাচ্ছি, সেটা নেবি না। ডলার দিয়ে কিনতে চাস? বেশি করে নিয়ে বাসায় খাবো, এই আর কি। ও বুঝলাম, ঠিক আছে চল তাহলে তোকে নিয়ে যাই। এদিকে ওরা নিয়ে আসলো রবির কাছে। রবি আকাশকে দেখে কিছুটা অবাক তো হয়। এটাকে? ওর নাকি ড্রাগস লাগলে, সেজন্য নিয়ে আসলাম। তা আগে কখনো তুই খেয়েছিস? না, এই প্রথম। হঠাৎ তোর খাওয়ার ইচ্ছে হলো কেন? এমনিতে অনেক খায়, সেজন্য ভাবলাম একটু ট্রাই করি। আমরা ওকে বলেছিলাম আমাদের থেকে একটু খাওয়ার জন্য, কিন্তু খেলোই না। আমাকে কিছুটা দেওয়া যাবে কি? এই নে, $100 দিতে হবে। এই নিন ডলার। রবি আকাশকে প্যাকেট দিলে ওই প্যাকেট পকেটে ঢুকিয়ে নেয়। কিছুটা দূরে এসে ওদের উপরে নজর রাখতে থাকে। তখন খেয়াল করে রবির কাছে রকি আর রনি আসে। ওদের দেখে একটু অবাক হয়, যদিও আকাশ ওদের সাথে আজকেই একটু একটু কথা শুরু করেছে। কিছুক্ষণ পরে ওখান থেকে চলে আসে ওদের অফিসে। ওখানে আকাশকে দেখে, এ কি তুমি চলে এলে যে? এই প্যাকেটে যে ড্রাগস আছে সে ড্রাগস ওটার সাথে মিলে কি না একটু চেক করে দেখুন তো। আচ্ছা, আমি ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। স্যার ওই পকেট ল্যাবে পাঠিয়ে দেয়। তারপর আকাশের সাথে কথা বলতে থাকে। কোনো কিছু কি জানতে পেরেছো? জানার কোনো উপায় যে নেই। কেন, কি হয়েছে? ওই ভার্সিটিতে রবি নামে একটা ছেলে বিক্রি করে, এটা ওর ছবি। তবে ওর উপরেও অনেক লোক আছে, সেজন্য আমাদের উপরের লোকদের ধরতে হবে, তাহলে বুঝতে পারবো ড্রাগস কিভাবে আমাদের দেশে ওরা পাঠাচ্ছে। আমি তো নিজেও বুঝতে পারছি না। আমাদের এই কিছুটা এরিয়া নিয়ে এই ড্রাগসগুলো ভিতরে আসতেছে, কিন্তু কিভাবে আসতেছে ওটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের লোকদের মধ্যে ওর কোনো লোক নেই তো যে ওকে সাহায্য করতেছে? এটা তো বলা অনেক কঠিন। কিন্তু আমাদের তো বের করতে হবে। এখন তাহলে কি করতে চাও? সরাসরি ওই রবিকে তুলে এনে ওর মুখ থেকে আস্তে আস্তে কথা বের করতে হবে। তবে ওকে যে তুলে এনেছি এটার জন্য কোনোভাবেই প্রকাশ না পায়। হয়ে যাবে কাজ, আমি পুলিশের সাথে কথা বলতেছি। জি, তাড়াতাড়ি করুন। আমি এই কেসের একটা সমাধান করে তারপর ওখানে যাব। কোন জায়গায়? যে জায়গা থেকে আমি হারিয়ে গেছিলাম। শুধু কি ড্রাগস কিভাবে ঢুকে এটা জানতে পারলেই তো হবে। এটা জানতে হবে, কেননা যে এইগুলা পাঠায় তাকে তো আমরা চিনি, সেহেতু আমরা এটা জানবো কিভাবে ও মাল পাচার করতেছে, সেটাই এখন শুধু জানবো। ঠিক আছে, হয়ে যাবে কাজ। এদিকে পরের দিন রবিকে উঠিয়ে আনা হলো। আকাশ দূর থেকে দেখিয়ে দিয়েছিল বলে তাড়াতাড়ি করে ধরতে পেরেছে। অন্যদিকে ভার্সিটিতে ইরার ওই বাজি নিয়ে ওরা ঘোরার প্ল্যান করে। দেশের বাইরে যাব না, তবে আমাদের দেশে একটা সাইড থেকে অন্য আরেকটা সাইডে যাব। এটা অবশ্য মন্দ হবে না। তাহলে আমরা 5 দিন পরে বের হই। ঠিক আছে, আমার সব খরচ কিন্তু তোদের। জানি আমরা। এদের কাহিনী তো শুনলেন, এবার চলুন রবির কাহিনী একটু শুনে আসি। এদিকে রবিকে ধরে আনা হলো। রবি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগে আছে, যেন রবির খোঁজ অন্য কেউ না পায়। এদিকে বল, তুই কার থেকে ড্রাগসগুলো নিয়ে আসছিস? বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আচ্ছা, তুই কার থেকে এইগুলো সংগ্রহ করছিস তা তো বল। আমাকে একজন রাতে এসে ওইগুলো দিয়ে যায়। তার নাম্বার বা কোনো কিছু কি আছে? ওইগুলো তো নেই, তবে আজ রাতে এসে প্যাকেট দিয়ে যাবে। ঠিকানা বল আমাদের। ঠিকানা বললে ছেড়ে দিবেন তো? ওই লোকটাকে যখন নিয়ে আসবো তখন তোকে ছেড়ে দেব। রবি এবার ঠিকানা বলে। এবার সে ঠিকানায় কয়েকজন পুলিশ এসে পাহারা দিতে থাকে।
কখন তারা আসবে। অনেকটা সময় পরে একটা লোক একটা ব্যাগ নিয়ে ওই ঠিকানায় আসে, এসে কল দেয় রবিকে। পুলিশ রবিকে কল দিয়ে ওদের সাথে কথা বলতে বলে, যেন ওরা কিছু বুঝতে না পারে। এদিকে লোকটা প্যাকেট দিতে এসে ধরা খেয়ে যায়। এবার ওকে নিয়ে আসা হলো। এভাবে 3 জনকে নিয়ে আসার পরে ওরা জানতে পারে কিছু তথ্য, কিন্তু তাও ওরা পুরোপুরি শিওর না। অন্যদিকে বস, আমাদের কিছু এজেন্টের 2 দিন ধরে কোনো খোঁজ নেই। ওরা কোনো তথ্য তো জানায়নি, তার মানে কিছু একটা হয়েছে ওদের সাথে। এখন তাহলে কি করবেন বস? আপাতত সাপ্লাই অফ রাখি কিছুদিন, তাহলে পরিস্থিতি কিছুটা ঠিক হবে। এইদিকে শেষ পর্যায়ে এসে ওরা একটা ব্যাপারে শিওর হয়, সেটা হলো ওই ড্রাগসগুলো আকাশ পথে পাঠানো হতো, কিন্তু কিভাবে পাঠাতো সেটাই শুধু ওদের অজানা। এদিকে আবির এসে বলে, আজকে ওই পাখিটা আসেনি। কোন পাখি? গত 1 মাস ধরে এই জায়গা দিয়ে একটা পাখি উড়ে আসতো। সকালবেলা এখান দিয়ে যেত, আবার সন্ধ্যার সময় আবার ফিরে যেত। কোনো ভিডিও আছে কি? স্যার, অনেক উঁচুতে উঠতো, ভিডিও কিছু বোঝাও যাবে না, তবে পাখিটা অনেক বড় ছিল, এক কথায় শকুনের মতো বড় ছিল। এত বড় পাখি? আচ্ছা, কতদিন ধরে যাচ্ছে না? এই তো 2 দিন ধরে। তাহলে কি আমি যা ভাবছি সেটাই হচ্ছে? কি ভাবছেন স্যার? ওই পাখিটা আবার যেদিন এখান দিয়ে যাবে, যেভাবেই হোক ওই পাখিটাকে আটকাবে, দরকার হলে গুলি করবে। এক কথায় ওই পাখিটাকে আমার চাই। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে আকাশ পুলিশ স্টেশনে এসে রবি আর বাকি লোকের সাথে দেখা করে, কিন্তু তাও মাস্ক পরে এসেছে, যেন রবি ওকে চিনতে না পারে। তারপর ওদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারে। এমনিতে আকাশ যা অনুমান করেছে সেটাই সঠিক, সেজন্য ওখান থেকে ফিরে এসে ওর স্যারকে জানায়। উনি সবটা জানার পরে, তাহলে তো সমাধান হয়েই গেল। ওই লোকটাকে তো কিছু করতে পারছি না, কিন্তু ও যেন এই দেশে ড্রাগস না আনতে পারে সেই ব্যবস্থা ঠিকই করে নেব। এটাই ভালো হবে তাহলে। তাহলে স্যার আমি এখন আসি। তা কয়দিন পর ফিরবে? মোটামুটি 4-5 দিন তো লাগবেই। ঠিক আছে, খেয়াল রাখিও তোমার। ওখান থেকে চলে আসে এয়ারপোর্টে। তারপর আকাশ ওদেরই দেশে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে চলে আসে। এইদিকে ইরা ওর বান্ধবীদের সাথে এয়ারপোর্টে আসে, কেননা আকাশের সাথে যে বাজি ধরা হয়েছিল সেখানে তো ইরা জিতেছে, সেজন্য ওরা নিজেরা ওর ঘোরার জন্য আসে। এইদিকে আকাশ চলে আসে ওদের আগের ঠিকানায়। আগের ঠিকানা বলতে আকাশ ছোটোবেলায় যেখানে থাকতো, কিন্তু ও সেখান থেকে হারিয়ে যায়। ঠিকমতো রাস্তাঘাট চেনার মতো বয়স হয়নি, কেননা 7 বছর বয়স হবে তখন। বাসে করে আকাশ স্কুল যেত আর আসতো, সবসময় ওর মা ওকে নিয়ে আসতো বাস স্ট্যান্ড থেকে। এখন হয়তো বলবেন কিভাবে কি হলো আকাশ তাহলে ওর বাবা মা থেকে আলাদা কেন হলো? তাহলে চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই 20 বছর আগে। আকাশ, আর কত ঘুমাবি? তোকে স্কুলে তো যেতে হবে। ওকে তাড়াতাড়ি উঠাও, আমাকে আবার যেতে হবে কাজে। এই তো 10 মিনিট অপেক্ষা করো, এর ভিতরে ওকে তৈরি করে দিচ্ছি। তাড়াতাড়ি করো। এদিকে 15 মিনিট পরে রেডি করে নিয়ে আসে, নাস্তা সাথে করে দিয়ে দেয়। নাস্তা স্কুলে একসাথে করে নিবে। ঠিক আছে আম্মু। বাবা চলো তাহলে আমরা আসি। টাটা আম্মু। আকাশের বাবা বাস স্ট্যান্ড পর্যন্ত এসে আকাশকে বাসে উঠিয়ে উনি চলে যায় অফিসের দিকে। এদিকে ক্লাসে এসে টিফিন সময় খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া হলে আবারও ক্লাসে মনোযোগ দিতে থাকে। দুপুরের পরে স্কুল ছুটি হলে আকাশের মা এসে ওকে নিয়ে যেত বাস স্ট্যান্ড থেকে। এভাবে চলতো আকাশের দৈনিক রুটিন। একটা সময় এসে, আকাশ, স্কুলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না। পড়াশোনা কিন্তু ঠিকভাবে করবে। তুমি তো আমাকে সময়ই দাও না। ঠিক আছে, কাল আমি তোমাকে পড়াবো, আজকে তোমার মায়ের কাছে পড়ে নাও। ঠিক আছে আব্বু। আকাশের মা ওকে পড়াতে থাকে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আমাদের বোর্ডে আজকে একটা কন্টেনার ধরা পড়েছে যেখানে অনেক হাতিয়ার ছিল। কিন্তু পরবর্তীতে কি হলো? আমি সবগুলো লকার রুমে জমা দিয়ে দিয়েছি। এখন এইগুলো যার মাল ছিল সে আমাকে ধমকি দিয়েছে, যদি আমি তার মালগুলো না ছেড়ে দিই সে আমাকে মেরে ফেলবে। তাহলে আমরা এই শহরটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা শহরে যাই। শহর ছাড়তে হবে না, আমরা কালকে এই জায়গা ছেড়ে দিয়ে অন্য আরেকটা জায়গায় এসে থাকবো। আমি তাহলে সবটা রেডি করে রাখবো। ঠিক আছে, তাই করিও। পরের দিন আকাশকে নিয়ে ওনারা অন্য আরেকটা জায়গায় বাসা নিয়ে নেয়, সেখানে থাকতে শুরু করে। তখনই, বস, ওই কাস্টম অফিসার তো নিজের বাসা চেঞ্জ করছে, কোথায় যেন উঠছে। যেখান থেকেই পারিস ওদের খুঁজে বের কর, তাছাড়া ওর তো একটা ছেলেও আছে। শুনেছি ওর ছেলে স্কুলে পড়ে,
আর কোন স্কুলে পড়ে সেটা খুঁজে বের করতে 2 দিন সময় লাগবে। এত সময় নেই আমাদের হাতে। যে করেই হোক ওর ছেলেকে কিডন্যাপ করে ওর কাছ থেকে এই মালগুলো আমাদের সরিয়ে নিতে হবে। ঠিক আছে বস, ব্যবস্থা করতেছি। এদিকে এরা তো ব্যবস্থা করতে থাকে, অন্যদিকে আকাশের স্কুলও চেঞ্জ করা শেষ। এক কথায় ওনারা একটা নতুন জায়গায় এসেছে, সাথে নতুন স্কুল, সেজন্য আকাশ এখানকার রাস্তাঘাট ঠিকমতো চেনে না। 3 দিন পরে বস, ওর ছেলে কোথায় পড়ে তা জানতে পেরেছি। তাহলে আর দেরি কেন, ওর ছেলেকে তুলে নিয়ে আয়। জি বস, আমি লোক পাঠাচ্ছি। পরে রাজীবের লোকেরা এসে আকাশকে তুলে নিয়ে আসে, তারপর কল দেয় ওর বাবাকে। আকাশের বাবা কল রিসিভ করে। তোর ছেলে আমাদের হাতে বন্দি। যদি ওকে বাঁচাতে চাস তাহলে আমাদের মালগুলো আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, নয়তো তোর ছেলেকে জীবিত পাবি না। কথা বলে কল কেটে দেয়। এদিকে আকাশের বাবা পুরো জায়গায় খোঁজ নিতে থাকে, আসলে ওরা আকাশকে কিডন্যাপ করেছে কিনা তা জানার জন্য। কিন্তু উনি সবটা খোঁজ নিয়ে শিওর হয়, তারপর ওনার স্ত্রীকে ব্যাপারটা জানায়। তুমি যে করেই হোক আকাশকে বাঁচাও ওদের কাছ থেকে। তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক আকাশকে বাঁচিয়ে নিব। সেজন্য উনি চলে আসে ওনার স্যারের কাছে, এসে কথা বলতে থাকে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু ওনার স্যারও তেমন কোনো কথা বলেনি, উনি মালগুলো ছাড়তে পারবে না। এই দিক দিয়ে জাফর আবারও কল দিলে আকাশের বাবা ওনাকে সবটা বলে। দেখছিস তো, তুই যাদের হয়ে কাজ করিস আজকে তারাই তোর বিপদে কোনো সাহায্য করছে না। এখন আমি কি করব বলেন? বুঝেছি, তোর স্যারকে কিডন্যাপ করতে হবে, তাহলে ঠিকই সবটা বেরিয়ে আসবে। সেজন্য জাফর কিছু নতুন করে প্ল্যান করতে থাকে। কিছুক্ষণের মধ্যে স্যারের বউকে ধরে নিয়ে আসে, কিন্তু স্যারের বউকে ধরে নিয়ে এসে দেখতে পায় আকাশ নেই এখানে। সেজন্য জাফর তো অনেক রেগে যায়। ওই, এই পিচ্চি ছেলেটা কোথায়? পিচ্চিটা সকালেই পালিয়ে গেছে। কিভাবে পালালো এখান থেকে? এখন ওর বাবাকে ভয় দেখে কিভাবে কি করব? পিচ্চির বাবার কথা বাদ দিন, ওর বাবার বসের বউকে এনেছেন, দেখবেন এবার ঠিকই ছেড়ে দিবে। তাহলে কল লাগা ওদের। এরপর আবারও কথা বলতে থাকে। এবার স্যার রাজি হয় এবং সব কিছু রেডি করে নেয়, আর সেগুলোও জাফরের হাতে তুলে দেয়। জাফরও স্যারের বউকে স্যারের হাতে তুলে দেয়, কিন্তু আকাশকে নিয়ে না আসাতে। কি ব্যাপার, আমার ছেলে কোথায়? তোর ছেলে 2 দিন আগে পালিয়ে গেছে, অনেক খুঁজেছি পাইনি, সেজন্য তুই এখন খুঁজে দেখ কোথাও পাস নাকি। কথাগুলো বলে জাফর তো চলে যায়। এদিকে আকাশের বাবা কান্না করতে থাকে, উনি কি করবে কিছুই বুঝতে পারছে না। উনি টানা 7 দিন ধরেও আকাশের কোনো খবর পাচ্ছেন না। এখন আপনারা তো বুঝলেন কিছু না, কিন্তু আকাশ কোথায়, ও কোথায় আছে, কিভাবে আছে তা চলুন আমরা একটু জেনে আসি। বর্তমানে আকাশ একটা হসপিটালে ভর্তি আছে। আসলে আকাশ ওই দিন ওখান থেকে পালিয়ে জঙ্গলের ভেতরে চলে আসে। ওখান দিয়ে ট্রেন যাচ্ছিল, কোনোভাবে সে ট্রেনে উঠে পড়ে। এরপর কোনো এক জায়গায় এসে নামে, যা আকাশ নিজেও জানতো না। ট্রেন থেকে নেমে যখনই অন্যদিকে যাবে তখনই কারো গাড়ির সাথে ধাক্কা খায়, এতে অজ্ঞান হয়েই নিচে পড়ে যায়। সেখান থেকে হসপিটালে এখন ভর্তি আছে, কেননা একজন অপরিচিত ব্যক্তি আকাশকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে চলে যায়। জ্ঞান ফেরার পরে কোথায় আছে সেই সব কোনো কিছুই আকাশের বর্তমানে মনে নাই। এরপর একটা অনাথ আশ্রমে বড় হতে থাকে। ওখান থেকে যখন বড় হয় তখন পড়াশোনা থেকে শুরু করে বাকিটা নিজেই করতে থাকে। অনেক চেষ্টা করেও আকাশের পরিবারের কোনো খোঁজ নিতে পারেনি। এদিকে আকাশের পরিবার এখন কোথায় আছে তা আকাশ জানে না। অতীত শেষ এখানেই, আমরা বর্তমানে এসে আকাশের পরিবারের খোঁজ নিব। বর্তমান অনেক কিছু মনে করতে করতে আকাশ পৌঁছে যায় একটা নতুন শহরে, যে শহরে আকাশের শুধু স্কুলের টাইমটাই কিছুটা মনে ছিল না, শুধু মনে ছিল কিছু পরিচিত জায়গা। সেজন্য ওখানকার আশেপাশে একটা হোটেলে উঠে পড়ে। এদিকে ইরা ওর বান্ধবীদের সাথে হোটেলে এসে উঠে পড়ে। পরের দিন সকালবেলায় আকাশ ফ্রেশ হয়ে সে আগের জায়গায় দিয়ে আসতে থাকে, কেননা 20 বছরে অনেক পরিবর্তন হয়েছে এই জায়গাগুলো, সেজন্য। আচ্ছা, এখানে নদীর পাশে কোনো স্কুল কি ছিল আগে? আসলে বর্তমানে কোনো স্কুল নেই যেটা নদীর পাড়ে বা নদীর কাছাকাছি। তবে আমাকে না জিজ্ঞেস করে, মোটামুটি 50 বছরের কোনো লোককে জিজ্ঞেস করলে আমার মনে হয় উনি আপনাকে সাহায্য করতে পারবে। ধন্যবাদ আপনাকে। সেজন্য এরকম কিছু লোককে জিজ্ঞেস করেও কোনো কাজ হয়নি।
তখন রাস্তার পাশে একজন লোককে দেখতে পায় আইসক্রিম বিক্রি করতে, যে আইসক্রিম 20 বছর আগেও ছিল। সেজন্য ওনার কাছে আসে। আঙ্কেল, একটা কথা জানার ছিল। কি কথা বলো? আপনি এই রাস্তায় ঠিক কত বছর ধরে আইসক্রিম বিক্রি করতেছেন? এই তো 25 বছর ধরে। কেন বাবা, কিছু কি হয়েছে? আঙ্কেল, আপনি কি আমাকে বলতে পারবেন এখানে নদীর ধারে 20 বছর আগে এখানে কোনো স্কুল কি ছিল? একটা স্কুল তো ছিল, কিন্তু সেটা এখন কলেজ হয়েছে। আমাকে ওই কলেজের ঠিকানা বা কোন দিকে একটু বলতে পারবেন কি? লোকটা আকাশকে ঠিকানা দেয়, তারপর ওনাকে কিছু ডলার দেয়। তাও উনি তা নেয়নি। কিছুক্ষণ পরে ওই কলেজের সামনে আসে, ভেতরে সাহস করে ঢুকে পড়ে। কিছুটা দূরে এসে আবারও সে পরিচিত মুখটা দেখতে পায়, আর সেই পরিচিত মুখটা হলো অফিসের পিয়ন। আকাশের ওনার চেহারা তো মনে আছে কিছুটা, তাও শিওর হওয়ার জন্য ওনার কাছে আসে। আঙ্কেল, একটু শুনবেন? হ্যাঁ বাবা, বলো। আঙ্কেল, এই কলেজের আগে এখানে কি স্কুল ছিল? আর আপনি ওই স্কুলে থাকা অবস্থায় এখানে পিয়ন ছিলেন কি? হ্যাঁ ছিলাম তো, কিন্তু তোমার কি লাগবে তা বলো আমাকে। আঙ্কেল, আমার তখনকার সময়ের কিছু তথ্য লাগবে, যদি আপনি দিতে পারেন অনেক উপকার হতো আমার। ও সময়ের কিছু ফাইল এখনো আছে আমার কাছে, কিন্তু তোমার কি রকম উপকার তা আগে বলো। তাহলে কোথাও বসে আপনাকে আমি সবটা বলি। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওনারা কথা বলতে থাকে। সবটা বলো শেষ হলে, তোমার বাবা মার নাম বা রোল নাম্বার, কোন শ্রেণীতে পড়তে, কত সালে, এগুলো কি কোনো কিছু মনে আছে? জি আঙ্কেল, মনে আছে। তাহলে সহজ হবে, কিন্তু তুমি কাল এসো, আমাকে একটা কাজে যেতে হবে, ওখানে কিছু ডলার পাবো। আপনি যত ডলার চান আমি আপনাকে দেব, তাও আমার কাজটা করে দিন প্লিজ। দেখো, আমি লোভী না। আমি আজকে ওখানে না এলে আমার $200 ক্ষতি হবে। তুমি যদি $200 দিয়ে দাও তাহলে আমি ওখানে না এসে তোমার কাজটা করে দিব। আঙ্কেল, এই নিন $500, তাও আমার কাজটা করে দিন। ঠিক আছে, চলো তাহলে। এরপর পিয়নের সাথে করে আসে একটা রুমে, যেখানে অনেক ফাইল পড়ে আছে। সেখান থেকে বছর মনে করে ওই বছরের একটা ফাইল বের করে। এটা ওই বছরের ফাইল। আমি ওই বছরের 2 শ্রেণীর ছাত্রছাত্রীর ফাইল নিলাম। এখন বলো তোমার রোল নাম্বার কত? রোল নাম্বার তো মনে নেই। নামটা বলো তাহলে খুঁজে দেখি। এরপর নাম বললে ওনারা দুজনে মিলে খুঁজতে থাকে। অনেকটা খোঁজার পরে আকাশ ওর অ্যাডমিশন ফর্ম খুঁজে পেল। ওখানে থাকা ছবিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু বাবা মার নাম ঠিক ছিল। আকাশ তাড়াতাড়ি করে ওই পেজের ছবি উঠিয়ে নেয়। আচ্ছা, এই পেজ থেকে কি কোনোভাবে জানা সম্ভব হবে আমার বাবা কী কাজ করতো? এটার পেছনে আরেকটা পেজ আছে, ওখানে লেখা থাকতে পারে, যদি তোমার বাবা মা সেটা পূরণ করে থাকে। ওটা একটু দেখাতে পারবেন? এই পৃষ্ঠা তো অন্য একটা ফাইলের, ওটা তো খুঁজতে হবে। তাহলে দুজনে মিলে খুঁজতে থাকি। ঠিক আছে, যে বছরের দরকার ওই বছরটা লেখা আছে ফাইলের উপরে। ঠিক আছে, খুঁজতেছি। অনেকটা সময় পরে খুঁজে পেল, তা আঙ্কেলকে জানায়। এই তো পেয়েছি। ভেতরে তাহলে খোলো এখন। ঠিক আছে। ভেতরে খুলে দেখতে থাকে। অনেকটা দেখার পরে পৃষ্ঠা খুঁজে পায়, আর ওই পৃষ্ঠার ছবি উঠিয়ে নেয়। তারপর পড়তে থাকে। তোমার বাবা ওনার সম্পর্কে লেখা ফরমানটা কি পূরণ করেছে? উনি তো ফর্ম পূরণ করেছে, কিন্তু লেখা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা কোড নাম্বার আসতেছে। তোমার ঠিকানা তো আছে, সেই ঠিকানায় এসে দেখো ওনারা আছে কি না। এটাই ভালো হবে, কিন্তু যে ঠিকানা আছে ওটা তো আমরা আগে যে বাসায় থাকতাম সে বাসার ঠিকানা মনে হচ্ছে। তাহলে এখন যতটুকু পেয়েছি এতেই অনেকটা কাজ আমার হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ওখান থেকে বের হয়ে ঠিকানা এসে জানতে পারে এখানে এই নামে কেউ থাকে না এখন আর। তার উপর বর্তমানে যেখানে থাকতো ওই জায়গায় আকাশ চেনে না, সেজন্য আবারও একবার ওই ছবি দেখতে থাকে। তখন বারবার কেউ ওই কোড মনে পড়তে থাকে। তাছাড়া মোবাইল নাম্বার যেটা ছিল নাম্বারও বন্ধ এখন, সেজন্য কোড নাম্বারটা দেখতে থাকে। সেই কোড নাম্বার নেটে সার্চ করে জানতে পারে এই কোড নাম্বার 20 বছর আগে কাস্টমারের লোকেরা ব্যবহার করতো। আব্বুর সাথে কাস্টমসের লোকের সাথে আবার কি সম্পর্ক হতে পারে? একবার স্যারকে কল দিত। সেজন্য ওর স্যারকে কল দেয়। কিছুক্ষণ পরে স্যার কল রিসিভ করে, তখন ওনাকে সবটা বলে। সবটা উনি শোনার পরে আকাশের থেকে সেই কোড নাম্বার নেয়। তুমি আমাকে 3 ঘন্টা সময় দাও, আমি এই কোড নাম্বারে বাকি তথ্যগুলো জোগাড় করে তোমাকে দিচ্ছি। তোমাকে এখন আর খুঁজতে হবে না ওনাকে। যদি তোমার বাবা এখনো চাকরি করে 3 ঘন্টার ভিতরে আমি খোঁজ নিতে পারবো উনি কোথায় আছে। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। এদিকে এবার আকাশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয়। অন্যদিকে তোরা কি এখানে বসে থাকবি? তাহলে আর কি করব?
আমরা এখানে ঘুরতে এসেছি নাকি থাকতে এসেছি এইটাই তো বুঝতে পারছি না। সবে মাত্র 11টা বাজে, দুপুরে খেয়ে বের হব। তাছাড়া দেখতেই তো পাচ্ছিস বাইরে কত রোদ। কিন্তু যাবি কোথায়? কোথায় আর যাবো, একটু সমুদ্র দেখতেই আসবো। ঠিক আছে, ওইটাই ভালো হবে। কিছুক্ষণ পরে ওরা খাবার নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ততক্ষণে 3 ঘন্টা হয়ে আসে। আকাশ বসে আছে ওর স্যারের কলের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে উনি কল দেয়। জি স্যার বলুন। তোমার বাবা কাস্টমসের অফিসার ছিল, এবং কি আর একটা ভালো খবর, উনি 2 দিন পর রিটায়ার করবে। বাবা এখন কোন জায়গায় আছে সেটা কি জানতে পেরেছেন? উনি তো আমাদের বন্দর থেকে আর 2টা বন্দর পরেই। আপনি যদি পারেন ঠিকানা নিয়ে রাখেন, আমি ওখানে এসে বাবাকে সারপ্রাইজ দেব। আমি ঠিকানা নিয়েছি, তোমাকে টেক্সট করে দিয়েছি। উনি বর্তমানে ওই ঠিকানায় আছে। জি স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। অনেক বড় উপকার করলেন আমার। আপনার কাছে যে আমি চিরঋণী হয়ে থাকবো। তুমি তো আমারও কম উপকার করনি। তোমার জন্য আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। তুমি কবে ফিরতেছো? বাবার তো 2 দিন লাগবে। আমি ওনাকে 3য় দিন বাসে এসে সারপ্রাইজ দেব। তাহলে তুমি ওখানে কাটাও আপাতত কয়েকটা দিন। আমি একটা কাজ দিয়ে এসেছি। ওই কাজটা কি আবির করেছে? আবির তো বলেছে ওই পাখিটা কয়েকদিন ধরে আসছে না। ওই পাখির মধ্যে রহস্য লুকিয়ে আছে। যখন ওই পাখি আসবে, যে কোনোভাবেই হোক গুলি করে হলেও ওটাকে আটকাবেন, তাহলে বুঝতে পারবেন। চিন্তা করো না, আগে আসুক। তুমি তাহলে এভাবে ঘুরতে থাকো। স্যারের সাথে কথা বলে যেই পেছনের দিকে ফেরে, তখন আচমকা কারোর সাথে ধাক্কা খায়। এতে সেই ব্যক্তি নিচে পড়ে যায়। ওহ মা, আমার কোমরটা ভেঙে দিল তো। এই কোমর ভাঙা নিয়ে আমি বিয়ে করব কিভাবে? কি আবল তাবল বলছেন? আবল তাবল বলছি মানে? কথাটা বলে ইরা এবার উঠে দাঁড়ায়। তখন ওরা একজন আরেকজনকে দেখে চমকে ওঠে। কারো মুখে কোনো কথা নেই। তুই ওই ছেলেটা না? কোন ছেলে? ভার্সিটিতে আসে সে হ্যাবলা ছেলেটা না? আপনার চোখ কি গেছে? আমাকে কোন দিক দিয়ে হ্যাবলা মনে হয় আপনার? ইরা, তোর মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। ইনি আর ওই ছেলের মধ্যে তো অনেক পার্থক্য। আমিও সেটাই বলতেছি। হবে হয়তো, কিন্তু দেখতে তো সেমই লাগতেছে। হতেও পারে। চল তাহলে। এই বলেই এরা চলে আসে। এদিকে আকাশ তেমন কিছুই বলেনি, কেননা চাইলে ওদের সাথে কথা বলতে পারতো। কিন্তু এইসব আকাশের জন্য ব্যাপার না তেমন একটা। তবে আকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ছিল সেটাই আজকে আকাশ পেয়েছে। তাছাড়া প্রতিটা গল্পেই যে নায়ক নায়িকা ভালোবাসতে হবে এরকমটা তো কোনো কথা না। পারিবারিকভাবেই না হয় ওদের একটা ব্যবস্থা করে দেবো এবার। শুধু দেখতে থাকুন কি হয় একটু পরে। এখানে আরও কয়েকটা দিন ঘুরতে থাকে। 2 দিন থাকার আগেই আকাশ চলে আসে ওখান থেকে। এরপর ওর স্যারের কাছে আসে। স্যার দোয়া করবেন আমার জন্য। তোমার বাবা মা তোমাকে দেখে চিনতে পারবে তো? না চেনার কথা আমাকে, তাও আমি যাব। তাছাড়া পরিচয় দিলে অবশ্যই আমাকে চিনবে। ঠিক আছে, যাও তাহলে। এরপর পরের দিন চলে আসে ওই ঠিকানায়। এসে দরজায় কলিং বেল দেয়। তখন একজন এসে দরজা খুলে দেয়। 20 বছর পরে আবারও সে চিরচেনা মুখটা দেখে চোখ দিয়ে পানি বের হয়। তাও চোখ মুছে নেয়। তখনই কে এসেছে? একটা ছেলে এসেছে। ভিতরে আসতে বলো। আসো বাবা ভিতরে। ভেতরে এসে বসে। তবে একটা জিনিস দেখলো, ছোটবেলায় ছবি ওনারা এখনো রেখে দিয়েছে। এদিকে আকাশের বাবা এসে সামনে বসে। বলো বাবা, তোমার কি লাগবে? আপনাকে লাগবে। আমাকে লাগবে মানে? আগে এটা বলুন, শুধু আপনারা 2 জনই কি এখানে থাকেন, নাকি আরো কেউ থাকেন এখানে? আমরা স্বামী স্ত্রী 2 জন। আচ্ছা, আপনাদের হারিয়ে যাওয়া ছেলে যদি কখনো ফিরে আসে আপনাদের কাছে, তখন আপনারা কি করবেন? ও তো জানে না আমরা কোথায় আছি, কিভাবে কি করতেছি। তাছাড়া তুমি এই কথাগুলো জিজ্ঞেস করছো কেন? যদি বলি আমি আপনাদের হারিয়ে যাওয়া সেই ছেলেটা? এই কথা শুনে ওনাদের দুজনের চোখেই পানি এসে যায়। সেজন্য ওনারা আকাশের পিঠে একটা চিহ্ন দেখার জন্য শার্ট খোলে। তখনও চিহ্নটা দেখতে পায়। ওটা দেখে জড়িয়ে ধরে। দুজনেই কান্না করতে থাকে। অনেকটা সময় পরে, এতগুলো বছর কোথায় ছিলি তুই? আমাদের ছেড়ে এতগুলো বছর কোথায় ছিলি? আমাদের কথা কি তোর একবারও মনে পড়েনি? কি করবো বলো, তোমরা তো সব ঠিকানা বললে ফেলেছ, সেজন্য খুঁজে পাইনি তোমাদের আমি। আচ্ছা, আমার পিঠে কি দেখলে? তোর পিঠে একটা দাগ আছে, যেটা তোর বাবারও আছে। কি বলো? এই দাগের কথা আমি তো জানতামই না। অবশ্য এই দাগ ভালো করে দেখলে দেখা যায়, নয়তো এমনিতে তেমন একটা দেখাও যায় না। বুঝতে পেরেছি। এত বছর কিভাবে কি করলি? আকাশ এরপর ওনাদের সবটা বলতে থাকে। ঠিকভাবে কি কি হলো সবটা বলা শেষ হলে,
আমার ছেলে আমারই মতো হয়েছে দেখতেছি। হ্যাঁ বাবা, তোমাদের এখানে থাকতে হবে না, তোমরা আমার সাথে আমার বাসায় থাকবে। এই বাসায় কি করব? এই বাসা তো মনে হচ্ছে ভাড়া নিয়ে থাকতেছো। সেটা তো থাকতেছি, কিন্তু হঠাৎ চলে গেলে? কিছুই হবে না, চলো আমার সাথে। এরপর ওনারা বাকি কিছু জিনিসপত্র নেয়। তারপর আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে ওখান থেকে ওর বাসায়। আকাশের বাসা অনেক বড় ছিল। আজ থেকে তোমরা এই বাসায় থাকবে, সব কিছু আছে এখানে। তোর অফিস কি এখান থেকে কাছেই? অনেকটা কাছে। আচ্ছা, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবী এখানে আসবে কি করে? তোমাকে যে বলেছিলাম আমার বান্ধবীর কথা, আমাদের ওই বাসা থেকে তো অনেক দূর হতো ওর বাসা, কিন্তু এখান থেকে অনেক কাছেই, সেজন্য ওর কাছে যাব। তুমিও যাবে নাকি? তুমি তাহলে একা ঘুরে এসো, আমি আকাশের সাথে ওর কাজের জায়গা থেকে ঘুরে আসি। আজকে আর কোথাও যেতে হবে না। আম্মু তুমি সকালে যাও তোমার বান্ধবীর বাসায়, আর আমি বাবাকে নিয়ে বের হব। আমি তাহলে রান্না করে ফেলি। আম্মু আমি তো একা থাকি, তার উপর কেউ নেই, সেজন্য মাঝে মাঝে রান্না করি। কি বলিস? আমি তো ভেবেছিলাম তোর পছন্দের কেউ হয়তো আছে, সে এসে রান্না করে খাওয়ায়। না আম্মু, আমার পছন্দের কেউ নেই। তাছাড়া আব্বু চলো আমরা বাজার করে আসি, আজকে তোমাদের পছন্দের সব কিছু নিয়ে আসবো। ঠিক আছে, চল তাহলে। এরপর এরা বাজারে এসে সবটা কিনতে থাকে। অন্যদিকে ইরা ওর বাসায় ফিরে আসে। আম্মু, আম্মু কোথায় তুমি? কি হয়েছে বলবি তো? বাবা কোথায়? বাহিরে গেছে, ফিরতে লেট হবে। কি হয়েছে বলবি তো? কিচ্ছু হয়নি, বাবাকে দেখছি না বলে জিজ্ঞাসা করলাম। আমি তো ভেবেছিলাম কি না কি হয়েছে, সেজন্য এরকম করছিস তুই। তেমন কিছুই হয়নি, সে যাক গিয়ে, আমি রুমে গেলাম তাহলে। এদিকে ইরা রুমে গেল, অন্যদিকে আকাশ ওর বাবাকে নিয়ে চলে আসলো বাজারে। ওখানে অনেক কিছু কিনতে থাকে, কেনা হয়ে এলে চলে আসে বাসায়। এদিকে আকাশের আম্মু সব কিছু তৈরি করে রেখে দেয়, এখন শুধু বাজার আনলে রান্না করা বাকি। ওনারা বাজার নিয়ে আসে, এরপর শুরু হয় রান্না করা। রান্না শেষ হওয়ার পরে সবাই মিলে খাবার খেয়ে নেয়। দুপুরের পরে যে যার মতো করে ঘুমায় পড়ে। সন্ধ্যা হতে আকাশ চলে আসে ওর বাবা মার কাছে। তখন মা আমি একটু বের হব। কোথায় যাবি তুই? বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। তাছাড়া বাবা আমরা সকালে বের হব। আমিও সকালে বের হব। তাহলে দুপুরের খাবার? তোরা বাহিরে খেয়ে নিস, আমি তো বান্ধবীর বাসায় যাব, আমি ওখানেই খেয়ে নেব। কিন্তু মা তুমি চিনবে তো বাসা? চিনবো আমি। তোর মা চিনবে, তাছাড়া এর আগেও কয়েকটা বার এসেছিল, সেজন্য চিনবে। যাক, চিনলেই তো ভালো। পরের দিন সকালে ওনারা যে যার মতো করে বেরিয়ে পড়ে। আকাশ ওর বাবাকে নিয়ে ওদের অফিসে আসে। ওখানে আকাশ ওর স্যারের সাথে ওর বাবার পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওনারা কথা বলতে থাকে, তখনই আবির ওখানে আসে। স্যার, ওই পাখিটা আবার আসতেছে। যেভাবেই হোক ওই পাখিটা কাট খাও। জি স্যার, করতেছি। আবির চলে যাওয়ার পরে আকাশও বের হতে যাবে, তখনই আকাশ কি আছে ওই পাখির মধ্যে? ওই পাখি দৌড়ে এনে জানাবো। ঠিক আছে যাও, ততক্ষণে আমি তোমার বাবার সাথে কথা বলতে থাকি। এদিকে এরা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশের মা চলে আসে ওনার বান্ধবী বাড়িতে। দুই বান্ধবী তো একজন আরেকজনকে পেয়ে গল্প শুরু করে দেয়। এদিকে তুই এত তাড়াতাড়ি চলে এলি যে, আমাকে রান্না করার সুযোগটাও দিলি না। সমস্যা নেই, দুই বান্ধবী একসাথে রান্না করব আজকে। আমার মেয়েকেও সাথে করে ডেকে আনি, ওকে তো রান্না শেখাতে হবে। তাছাড়া বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিছু না কিছু তো শিখিয়ে পাঠাতে হবে। আচ্ছা, ডেকে আনো তাহলে। ইরা, ইরা, এই ইরা, নিচে আয় তো একবার। 5 মিনিট পরে ইরা নিচে নামে। ইরাকে দেখে তো আকাশের মায়ের অনেক পছন্দ হয়। ইরা ওনার সামনে এসে, আসসালামু আলাইকুম আন্টি, আপনি আসবেন আগে বললে তো মাকে আমি রান্নার কাজে সাহায্য করতে পারতাম। ও যে আসবে সেটা তো আমাকে বলেনি। আচ্ছা, এখন রান্না শেষ করি। তাইরার বাবা কখন আসবে? বাবা তো দুপুরের দিকে আসবে। এদিকে এরা রান্না করতে থাকে। রান্না শেষ হওয়ার পরেই ইরা চলে যায় রুমে। এদিকে দুপুর হয়ে আসে। ইরা খাবার খেয়ে ভার্সিটিতে চলে যায়। যাওয়ার আগে বলে যায় এদিকে ইরার মা বসে আছে ইরার বাবার অপেক্ষায়। অনেকটা সময় পরে উনি আসে। এরপর ওনারা কথা বলতে বলতে খাওয়া শুরু করে। অনেকটা সময় পরে, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, দিবি আমাকে? কি লাগবে বল। তোর মেয়েকে আমার লাগবে। ভাবি, আমি ঠিক বুঝলাম না। আমি আমার ছেলের জন্য ইরাকে বউ করে নিতে চাই।
কিন্তু ভাবি আপনার ছেলে তো হারিয়ে গেছে ছোটবেলায়। এরপর আমি যতদূর জানি আপনারা তো আর সন্তানও নিলেন না, তাহলে? এরপর আকাশের মা ওনাদের সব কথা বলতে থাকে। সবটা শোনার পরে ওনারা অনেক খুশি হয়। তা তোর ছেলে দেখতে কেমন আর কি করে এখন? এই দেখ ওর ছবি, আর বর্তমানে কাস্টমস এর অনেক বড় অফিসার পদে আছে। সত্যি ভাবি আপনার ভাগ্য অনেক ভালো, এতগুলো বছর পরে ছেলেকে ফিরে পেয়েছেন। আমরা এমনিতে ইরার জন্য ছেলে দেখতেছি। আপনার ছেলে হারিয়ে গেছে বলে আপনাকে আর কিছু বলিনি এই ব্যাপারে, কিন্তু এখন যখন আপনার ছেলে আবার ফিরে এসেছে তখন ওর সাথে বিয়ে দিব আমরা। কিন্তু কিন্তু কি? আকাশ কি রাজি হবে? আমাদের পছন্দই ওর পছন্দ, তাছাড়া ওর কোনো পছন্দের কেউ নেই। যদি তোরা রাজি থাকিস তাহলে 5 দিনের মধ্যে আমি ইরাকে বউ করে নিয়ে যেতে চাই। এত তাড়াতাড়ি? আমার ঘরটা যে শূন্য হয়ে আছে। কিন্তু ইরা চলে গেলে আমরাও যে শূন্য হয়ে যাব। তাহলে তুই ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আয়, ওখানে আমরা একসাথে থাকবো। আচ্ছা তাই হবে। ভাবি তো জানোই, ও চলে গেলে আমরা আবার একা হয়ে যাব। আচ্ছা ইরা আসুক, আমরা তাহলে আজকে থেকে বাড়ি সাজানো শুরু করি। আমিও তাহলে যাই। যাবে মানে? আজকের দিনটা থেকে যা। আমাকে তো বাড়ি সাজাতে হবে। আচ্ছা সাবধানে যাবি। অন্যদিকে আবির আকাশ ওই পাখিকে গুলি করে, কোনো মতে নিচে নামায়। এরপর ওই পাখির কাছে এসে দেখে একটা নকল পাখি। তারপর ওর স্যারের কাছে এনে এটার ভেতরে থাকা স্ক্রুগুলো খুলতে থাকে। তারপর ভেতর থেকে বেরিয়ে এলো ড্রাগস। এইসব কি আকাশ? আমি যা আন্দাজ করেছি তাই হলো। ওই দিনের পর থেকে এরা এই পাখির মধ্যে ড্রাগসগুলো বর্ডার পার করতো। তাহলে এখন এইগুলো কোন জায়গা যেত তা খুঁজে বের করবো কি করে? এই পাখিদের জিপিএস তো লাগানো আছে, ওর মাধ্যমে আমরা খুঁজে বের করব। আবির, এটা খুঁজে বের করার ব্যবস্থা করো। আবির ওই পাখি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে বাকিটা চলে আসে বাসায়। এসে দেখে বাসায় অনেক লোক বাড়ি সাজাতে থাকে। সে সব দেখে আকাশ আর ওর বাবা তো প্রশ্ন করতে থাকে। 2 দিন পরে তোর বিয়ে, সেজন্য তোর বন্ধুদের দাওয়াত দিয়ে আয়। মানে কি আম্মু? আমার বিয়ে আর আমি কিছু জানি না? তোকে জানতে হবে না, যা বলেছি তাই কর। ওকে না বললেও আমাকে তো বলবে। তোমাকেও বলবো না, যা বলেছি তাই করো। পুরো বাড়ি সাজানোর কাজ দেখবে এক এক করে। আর আকাশ, যদি তুই কোনোভাবে বিয়ে না করে পালিয়ে যাস তাহলে কিন্তু আমি তোর বাবাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এরকমটা বলো না আম্মু, অনেক কষ্টের পর তোমাদের খুঁজে পেয়েছি, সেজন্য আমি হারাতে চাই না। তুমি যখন বলছো তখন আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে আকাশের মায়ের মুখে হাসি ফোটে। অন্যদিকে ইরা তো ওর মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। আচ্ছা আম্মু, আমি যতদূর জানি ওনার ছেলেকে ছোটবেলায় কেউ নিয়ে গেছে, হঠাৎ করে আবার ফিরে এসেছে। তা ছেলে দেখতে কেমন? আমি যদি এইসব কিছু নাই দেখি তাহলে বিয়ে করব কি করে? তোকে এত কিছু বলতে পারবো না। কাল ভার্সিটিতে এসে তোর বন্ধু বান্ধব ওদের দাওয়াত দিয়ে চলে আসবি। তাছাড়া তোর পছন্দের কেউ নেই, সেজন্য আমি রাজি হয়েছি। সেটা তো নেই, আমি জানি। আচ্ছা তোমরা যা ভালো মনে করো তাই করো। এদিকে ওরা দুজনেই ওদের বন্ধু বান্ধবীদের দাওয়াত দিয়ে চলে আসে। 2 দিন পরে ওদের বিয়ে। বিয়ের দিন ও সব বন্ধু বান্ধবী ছিল, কিন্তু এখন ওর বর কোণে একজন আরেকজনকে এখনও দেখেনি। এদিকে কাজী বিয়ে পড়িয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওর নতুন বউকে নিয়ে ওদের বাসায় চলে আসে। তখন আচ্ছা তুই তাহলে 2-3 দিনের মধ্যে সবটা গুছিয়ে চলে আসিস। কয়েকদিন লেট হবে, কারণ এত আসবাবপত্র এগুলো কি করব? তুই বরং পুরো বাড়ি বিক্রি করে দিয়ে চলে আয়, তাহলে এইগুলো ঝামেলাও থাকলো না। তারপর আমরা সবাই এক বাড়িতে থাকবো। এরপর আমার জামাই আর তোর জামাই নতুন একটা ব্যবসায় দিতে পারবে। আচ্ছা তাই হবে। এই বলে চলে আসে ওনারা। রাতের বেলায় ইরা বসে আছে রুমে। কিছুক্ষণ পরে ওখানে আকাশ চলে আসে। এতে ইরা নেমে সালাম করে। তারপর ইরা আবারও বিছানায় বসে যায়। দেখুন, আমাদের বিয়েটা কিন্তু একদম হুটহাট হয়ে গেছে। আমরা কেউ কাউকে দেখার তো দূরের কথা, নামটাও ঠিকমতো জানি না। সেজন্য আমরা আগে নিজেদের মধ্যে পরিচয় হয়ে নিই, তারপর না হয় আমরা দাম্পত্য জীবন শুরু করব। আমিও এটাই বলতে চেয়েছি। তাহলে আমরা আজকের রাতটা পরিচয় হয়েই কাটিয়ে দিই। ঠিক আছে, তাই হবে। এরপর এরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে রাত 3টা বাজে। তখন এসে কথা শেষ হয়। তবে এখনও ওরা কেউ কারো মুখ দেখেনি, কেননা একটা ড্রিম লাইট জ্বলতেছে। ওই আলোতে মুখ ঠিক মতো দেখা যায় না।
তাহলে চলুন এবার শুয়ে পড়ি। আমার অনেক ইচ্ছে ছিল জামাইকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমাবো। সেই সুযোগ কি পেতে পারি? কিন্তু এর চেয়ে বেশি কিছু যদি পড়ে হয়ে যায় তখন কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না। ঠিক আছে, দিব না। এই বলে আকাশ আর বুকে শুয়ে পড়ে। এরপর কি হয়েছে তা আপনারা এখন না জানলেও চলবে। পরদিন সকালে আকাশ ঘুম ভেঙে ইরার মুখটা দেখে চমকে ওঠে। এদিকে ইরাও আকাশের মুখ দেখে চমকে ওঠে, কেননা ওদের পরিচয় তো আগেও একবার ভার্সিটিতে হয়েছিল। কিন্তু আকাশ ইরাকে চিনতে পারলেও ইরা আকাশকে চিনতে পারবে না সহজে, কেননা ওই আকাশ আর এই আকাশের মধ্যে অনেক ব্যবধান আছে, যা আপনারা নিজেরাও জানেন। তাও আপনার চেহারা একজনের সাথে কিছুটা মিলে যায়। এই রে, ধরা খেয়ে গেলাম নাকি? কয়েকটা দিন আগে আমার ভার্সিটিতে একটা ছেলে এসেছিল, অনেকটা আপনার মতো দেখতে লাগতেছে, তবে দুইজনের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা লাগতেছে। হতেও পারে, এই দুনিয়াতে একই মানুষের 7 জন করে আছে, হয়তো ওই ছেলের সাথে আমার চেহারার একটু মিল যায়। আচ্ছা, আমি গোসল করে নিচে নাস্তা বানাতে যাচ্ছি, আপনি এরপর আসেন। আর আমি 5 দিন পরে ভার্সিটিতে যাব। এই 5টা দিন আপনাকে সময় দিব। 5 দিন পরে কি আর সময় দিবে না? সময় তো দিবই, আপনি তো আবার অফিসে চলে যাবেন, তখন আমিও আবার ভার্সিটিতে যাব। যতদিন আপনি বাসায় আছেন ততদিন আমিও আছি বাসার মধ্যে। আচ্ছা ঠিক আছে। এদিকে ইরা নিচে নেমে নাস্তা বানাতে থাকে। এখন হয়তো বলবেন সব গল্পে তো এরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে, তাহলে এই গল্পে ব্যতিক্রম কেন? আসলে গল্পের নাম আর কাহিনীর উপরে অনেক কিছু নির্ভর করে, সেজন্য সেই সবটার উপরে লিখতে হয়। এদিকে আকাশ গোসল করে নিচে নেমে নাস্তা করে নেয়, এরপর ওরা রুমে চলে আসে। এভাবে 3 দিন কেটে যায়। অন্যদিকে ইরার বাবা মা তাদের পুরো বাড়ি আর জায়গাকে বিক্রি করে দেয়। ততদিনে 5 দিন হয়ে আসে। আজকে আকাশেরও অফিস যেতে হবে, সেই জন্য অফিসে যেতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও যেতে তোমাকে হবে, অনেক জ্বালিয়েছ আমাকে এই কয়েকটা দিন। তাছাড়া আজকে বাবা মা আসবে, এখন থেকে এই বাসায় থাকবে, এতে তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলো না তুমি, বাবা মা থেকে দূরে সরে যাওয়ার কষ্ট আমি বুঝি। তাছাড়া বাবা মা আমাকে সবই বলেছে, তবে একটা কথা মনে রেখো, আমার বাবা মা আর তোমার বাবা মার মধ্যে কখনো পার্থক্য করবে না। মনে করবে ওনারা সবাই তোমার নিজের লোক, তাহলে দেখবে কোনো অশান্তি হবে না। তাছাড়া তোমার মা আর আমার মা বান্ধবী, সেজন্য ওনারা নিজেদের মধ্যে অনেক সময়ে অনেক কথা বলবে, সেগুলো আবার সিরিয়াসলি নিতে যেও না। এই যে আমি এতটাও বোকা না যতটা তুমি ভাবতেছো। বান্ধবীদের মধ্যে অনেক কথাই হয়, সেগুলো আমি কিছু মনে করব না। তাছাড়া তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বাবা মা আর আমার বাবা মাকে একইভাবে খেয়াল রাখবো। আমি তাহলে এখন ভার্সিটিতে গেলাম, ফিরতে ফিরতে দুপুরের পর হবে, তুমি তাড়াতাড়ি আসিও কাজ শেষ হলে। ঠিক আছে, চলে আসবো আমি। এই বলে দুইজন দুই দিকে চলে যায়। এদিকে ইরা এসে ক্লাস করতে থাকে, অন্যদিকে আকাশ ওই ড্রাগসগুলো হাতে নেয় পরীক্ষা করার জন্য। তখনই ডেভিল কল দেয়। কে বলছেন? আমি তো সেই টেফিল। কি ব্যাপার, তুমি কি ভেবেছিলে তোমার এই রহস্য ধরতে পারবো না? ধরেছিস যখন, তখন চেটে দিলেই তো পারিস। ওরা তুই স্বপ্নে ভাবতে থাক। তবে একটা কথা তোকে বলার ছিল, সেটা হলো অনেক তাড়াতাড়ি করে আমি তোর কাছে আসতেছি, নাকি তুই নিজে আমার কাছে আসবি সেটাই ভাবছি। সে জাগে তোর সাথে দেখা হলে বাকি কথা বলবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। এদিকে ব্যাপারটা আকাশ ও স্যারকে জানিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আজকেও নিজের ছদ্মবেশ ধরে এসেছে। তখনই এসে ইরা সামনে পড়ে, এতে ইরা কিছুটা অবাক হয়। সাথে ওর বান্ধবীগুলো, এটা কি তোর জামাই? আমার কাছে তাই মনে হচ্ছে। আরে আমিও প্রথমে এইটাই ভেবেছিলাম, পরে আকাশ আমাকে সবটা বুঝালো। তাছাড়া আমার জামাই আর এর মধ্যে কত পার্থক্য তা তো দেখতেই পাচ্ছিস তুই। হবে হয়। তা আপনি এতগুলো দিন কই ছিলেন? গ্রামে গিয়েছিলাম। তা আপনাদের কি বিয়ে হয়ে গেছে? এদের হয়নি, আমার হয়েছে। সে যাক গিয়ে, আপনার সাথে আমার হাজবেন্ডের অনেকটা মিল আছে। তাহলে আমাকে আবার বিয়ে করে ফেলেন। ফাজলামো করুন আমার সাথে। ফাজলামো কেন করব? চল তো এখান থেকে। এদিকে ইরা চলে যায়। তবে আকাশের এটা ভালো লেগেছে যে ইরা আকাশকে ছাড়া অন্য কাউকে পাত্তা দিচ্ছে না। একটু পরে আকাশ পেছনের সাইডে চলে আসে। ওখানে রনি আর রকিকে দেখতে পায়, সাথে রবিও আছে, সেজন্য ওদের কাছে আসে। এ কি তুই এখানে? আচ্ছা, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? এগুলোর ব্যবসা করতে চাই আমি, এগুলো গ্রামে নিয়ে বিক্রি করব। সেজন্য আপনারা যদি আমাকে ঠিকানা দিতেন তাহলে আমি ওখানে যেতাম। তুই কি আমাদের বোকা পেয়েছিস?
বোকামের কি হলো? আচ্ছা, কাল আসছি তোকে নিয়ে যাব। সত্যি তো? আসার সময় 5 লক্ষ নিয়ে আসবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। ওই দিন কথা বলে চলে আসে। বিকেলে অফিসে এসে ওর স্যারকে সবটা বলতে থাকে। সবটা শুনে আমরা তো জিপিএস এর মাধ্যমে জানতে পারবো। সেখানে তো জায়গাটা কোথায় আছে তা দেখাবে, কিন্তু মাল কার থেকে এনেছে সেটা তো জানা হবে না। সেজন্য যেতে হবে আমাকে। তাছাড়া আমি ওখানে এসে সবটা বুঝে নেব, তারপর আমি বাকিটা দেখে নেব। তবে আমার সাথে জিপিএস থাকবে, তাহলে আপনারা এখান থেকে সবটা পর্যবেক্ষণ করতে পারবেন। কিন্তু আকাশ এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? এখন তো রিস্ক নেই, রিস্ক তো হবে আরও পরে। ঠিক আছে, যাও সাবধানে, এইগুলো সাথে রাখিও, তাহলে আমি কাল তোমাকে মনিটরিং করব। ঠিক আছে স্যার। এদিকে সবটা বলে সন্ধেয় বাসায় আসে। অন্যদিকে ইরা তখন ঘুমোচ্ছিল, সেজন্য ঘুম থেকে উঠে যায়। আকাশ আসাতে এত লেট হলো যে তোমার? এমনিতে কাজ ছিল কিছুটা। তুমি উঠে গেলে কেন? তুমি আসছো আর আমি ঘুমালে কেমন একটা দেখায় না? কিছু হবে না, আমাকে 5 মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেব। ঠিক আছে। ফ্রেশ হয়ে এসে আকাশ বসে পড়ে। ইরা আকাশের কোলে মাথা রাখে। আকাশ মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এতে ইরা গল্প করতে থাকে। জানো, আজকেও দেখা হয়েছে ওই ছেলেটার সাথে। কোন ছেলে? যার কথা তোমাকে বলেছিলাম। একদিন তাহলে পরিচয় করিয়ে দিও আমার সাথে। ঠিক আছে, দিব। এভাবে কথা বলতে বলতে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ডলার নিয়ে ভার্সিটির ওই জায়গায় চলে আসে। আকাশ ওর সাথে করে সব কিছু এনেছে, যেন ওর খোঁজ খবর নিতে পারে ওর স্যার। এরপর ওদের সাথে চলে আসে একটা গাড়িতে উঠিয়েই চোখ বেঁধে দেয়। কি ব্যাপার, চোখ বেঁধেছো কেন? তো দরকার ড্রাগস, সেটা পেলেই তো হলো। কিন্তু চোখ বাঁধলে? তোকে যা বলছি তাই কর, বেশি কথা বলবি না। এবার চুপ করে থাকে। 1 ঘন্টা পরে ওরা আকাশকে কিভাবে কোন রাস্তা দিয়ে এসেছে তা বুঝে উঠতে পারেনি। এরপর 2 ঘন্টা পরে ওরা গাড়ি থেকে নামে। এখনও আকাশের চোখ বাঁধা আছে। কিছুক্ষণ পরে কি এটা? বস নতুন করে বাছাই করবে। ঠিক আছে, ওকে এগুলো দিয়ে দে। ঠিক আছে। এদিকে ডেভিল যাওয়ার পরে বাঁধন খুলে দেয়। সামনেই কেউ ছিল, যার জন্য বুঝতে পারেনি কোনো কিছু। একটু পরে তাহলে আমাকে এখন দিয়ে আসো, আমি আবার 1 মাস পরে আসবো। তবে একটা কথা, এই কথাগুলো কাউকে বলবি না। কাউকে বলবো না। ঠিক আছে, চলো। এরপর ওখান থেকে ওরা চলে আসে। এদিকে রাত হয়ে আসে, কিন্তু আকাশ এখনও বাসায় ফেরেনি বলে চিন্তা করতে থাকে সবাই। সেজন্য আকাশ মোবাইল বের করে, কল দেয় ইরাকে। কল দিয়ে কথা বলে কেটে দেয়। এরপর ওর বাবা মাকে সবটা বলে। স্যার, লোকেশন জানতে পেরেছেন? জানতে পেরেছি, এই দেখো তোমাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে আরেকটা কথা বলার ছিল। কি কথা? স্যার, ডেভিল কিন্তু আমাদের দেশে আছে। কিন্তু ও কিভাবে এসেছে? জানি না, তবে 1 মাস পরে আমি যাব ওর ওখানে। ওই দিন আমার সাথে কিছু লোক নিব, এর বাইরে পুলিশ পাঠাবেন আমাদের পিছনে, ওরা যেন ছদ্মবেশে থাকে। কিন্তু তুমি তো মারামারি পারবে না। মারামারি অত ভালো নাই পারি, কিন্তু ওদের দৌড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, তাই করো। পরের দিন আকাশ ভার্সিটিতে আসে। এদিকে ইরা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। ওদের সাথে রকি, রনি আর রবিও ছিল। এরা তো আর ওদের ব্যাপারে জানে না, সেজন্য বন্ধুত্ব করতেই পারে। এদিকে রকি, রনি আর রবি আকাশকে দেখে ওদের কাছে আসে। কিরে, কতটুকু কি করলি? এই তো কালকে গ্রামে যাব, 1 মাস পরে আসবো। এগুলো বিক্রি করব, সাথে আরও কিছু ডলার জোগাড় করব। ঠিক আছে, যা তাহলে। ওখান থেকে ইরার দিকে তাকিয়ে চলে আসে একটু দূরে। ওখানে এসে কল দেয় ইরাকে। হ্যাঁ বলো। বাসে আসতে পারবে? এক্ষুনি কি আসতে হবে? হ্যাঁ, এখন 30 মিনিট লাগবে। ঠিক আছে। এদিকে তাড়াতাড়ি করে আকাশ বেরিয়ে পড়ে। এদিকে আচ্ছা, আমাকে যেতে হবে। জামাই কল দিলে চলে যাও নাকি? অন্যরা যায় কিনা জানি না, তবে আমি যাব। তাছাড়া ওরা যখন আসতে বলেছে তখন কোনো কারণ তো আছেই, সেজন্য আমি আছি। এই বলেই ইরা চলে আসে। তবে আকাশ পৌঁছানোর 15 মিনিট পরে আসে বাসায়। এসে দেখে আকাশ বসে আছে। সেজন্য সব কিছু রেখে ওর পাশে এসে বসে। কি ব্যাপার, এত জরুরি তলব? তোমাকে কিছু বলার জন্য ডেকেছি। কি কথা? তুমি রকি, রনি, রবি এদের ঠিক কত বছর ধরে চেনো? বছর হবে না, এই ধরো 3 মাস ধরে। কি, মাত্র 3 মাস ধরে? কিন্তু দেখলে তো বোঝা যায় না। আসলে হয়েছে কি, আমার বান্ধবী তানু আর ঈশাকে তো তুমি চিনো, ওরা হচ্ছে ওদের ফ্রেন্ড।
আর ওরা দুজন যেহেতু আমার বান্ধবী, সেই হিসেবে আমার সাথে 3 মাস আগেই পরিচয় হয়েছে। তবে বিশ্বাস করো, আমি ওদের সাথে ঠিকমতো কথাও বলি না। আমি তোমাকে যে কথা বলার জন্য ডেকেছি, তুমি আজকে থেকে ওদের সাথে কথা বলো, কিন্তু ওদের সাথে দেখা করাটা ছেড়ে দাও। কিন্তু কেন, সেটা তো বলবে। কারণ তোমার বান্ধবী আর ওর বন্ধুরা সবাই নেশা করে। যেদিন আমাদের বিয়ে হয়েছে ওই দিনও ওরা নেশা করেছিল। এই দেখো ভিডিও। তাছাড়া বাবা মা যদি জানতে পারে তোমার বান্ধবীগুলো এরকম, তাহলে কি ভাববে ওনারা, বুঝতে পেরেছো? তাছাড়া ওরা একে একে তোমাকে এই নেশায় আসক্ত করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখন থেকে শুধু কথা বলবো, এর বাহিরে এদের সাথে আর কখনো দেখাও করব না। কিন্তু আমি বাসার সময় কাটাবো কার সাথে? বাবা মার সাথে গল্প করে সময় কাটাও। সারাক্ষণ তো ওনাদের সাথে গল্প করে সময় কাটাতে পারবো না। তার চেয়ে ভালো হবে আমাকে একটা বাচ্চা দাও। তুমি নিজেই তো একটা বাচ্চা, এই বয়সে তুমি বাচ্চা সামলাবে কি করে? মা হওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। তুমি যখন চাইছো তখন তাই হবে। সত্যি তো? সত্যি বলছি। এরপর আর কি, ইরা এখন আর ওর বান্ধবীদের সাথে দেখা করে না। এদিকে দিন যেতে থাকে। তানু আর ঈশা ইরাকে অনেকবার দেখা করার জন্য বলে, তাও ইরা মানা করে দিছে। অন্যদিকে আকাশ, আমরা জিপিএস এর মাধ্যমে সবটা বের করতে পেরেছি। এখন তাহলে কি করা যায় বলো তো? আমি ওরা 15 দিন পরে ওদের ওখানে যাব। আমার সাথে আবির যাবে। এর বাইরে আমাদের কাছে জিপিএস থাকবে, সেজন্য আমাদের ফলো করে আপনি পুলিশ পাঠাবেন। এরপর আমরা ডেভিলকে ধরবো। ঠিক আছে, তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। 10 দিন পরে আজকে ওখানে যাবে, সেজন্য রকি, রনি, রবি ওদের জানিয়ে দেয়। ওখানে যাওয়ার আগে ইরার কাছে আসে। কি ব্যাপার, কি হয়েছে? মুখটা অমন করে রেখেছো কেন? আমি একদিন ফিরবো না, সেজন্য একটু মন খারাপ। তোমার একা একা লাগবে, তুমি বাবা মার সাথে ঘুমায় যেও। হ্যাঁ ঠিক আছে, যেখানে যাও সাবধানে থাকিও। ঠিক আছে, তাই করব। ইরার থেকে কথা বলে চলে আসে ওখান থেকে। এরপর আবিরকে সাথে নেয়। আকাশের আগের মতো ছদ্মবেশ ধারণ করে ওদের কাছে আসে। তোর সাথে ওটা কে? আমার কাজে সাহায্য করে। ও কি যাবে নাকি? একবারে অনেক মাল নিব, সেজন্য ওকে নিয়ে এসেছি। তারপর আবারও আগের মতো করে ওদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে জিপিএসের মাধ্যমে পুলিশ ওদের ফলো করতে করতে আসতে থাকে। আবারও কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে ওখানে। এদিকে ওখানে ডেভিলকে সামনে দেখতে পায়। তারপর ডলার দিয়ে ওরা ড্রাগসগুলো কিনে নেয়। ওখান থেকে মালগাড়িতে তুলে চলে আসে কিছুটা পথ। তখনই পুলিশ ওখানে হামলা করে। এদিকে আচমকা হামলা করাতে ওরা কিছুটা ভয় পায়। ওইদিকে ওরা পাল্টা হামলা করতে থাকে। এভাবে ওখানে থাকা অনেক লোক মারা যায়। তবে ওদের সাথে থাকা রকি, রনি, রবিও মারা যায়। ওদের সাথে সাথে পুলিশেরও কিছু লোক মারা যায়। অন্যদিকে স্যার, আমরা কি এগুলো নিয়ে হেডকোয়ার্টারে জমা দিয়ে দিব? এইগুলো জমাতে দিব, তবে আগে আমাকে একবার ডেভিলের কাছে যেতে হবে। ওর কাছে কেন? ওর কাছে এসে ওকে নিজের হাতে মারতে হবে, সেজন্য। আমিও যাব আপনার সাথে। ঠিক আছে, চলো তাহলে। এবার এরা গাড়ি নিয়ে এসে দেখে অনেকে মারা গেছে, সাথে ওই 3 জনও। এই নেশার জন্য শুধু শুধু এরা মারা গেল। ভেতরে চলুন। এরা ভেতরে ঢোকে, তখনই ডেভিল আবিরকে ধরে ফেলে। ওর মাথায় বন্দুক ধরে, কিন্তু পেছনে যে আকাশ ছিল তা খেয়াল করেনি। আমাকে যেতে না দিলে ওকে মেরে ফেলবো। ঠিক আছে, মেরে ফেল। সত্যি সত্যি মেরে ফেলবো। কিন্তু আমরা কি মিথ্যে মারতে বলছি নাকি? ডেভিল কিছু করতে যাবে এর আগেই আকাশ ডেভিলকে মেরে ফেলে। তারপর ওরা দুজন তো ওখান থেকে চলে আসে, কিন্তু পুলিশ অফিসার পুরো জায়গায় ভিডিও করে, সব খবর ছড়িয়ে দেয়। এদিকে আকাশ বাসায় ফিরে আসতে আসতে ইরা টিভির মধ্যে খবরটা দেখতে পায়, সাথেই আকাশকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরছে যে? ওদের মৃত্যু দেখে আমার অনেক ভয় করছে। কাদের কথা বলতেছ? তানু আর ঈশার বন্ধুদের পুলিশ মেরে ফেলেছে। ওরা শুনলে কান্না করে দিবে। তোমারও কি কান্না পাচ্ছে? কান্না পাচ্ছে না, তবে ওদের দেখে একটু মায়া হচ্ছে। বেচারা এত তাড়াতাড়ি নিজের জীবনটা দিয়ে দিল। ড্রাগসের নেশায় পড়লে জীবনটা তো এরকম হবেই। ঠিক বলেছ। আর একজন কাস্টমস অফিসার হয়ে এইসব জিনিস খুঁজে বের করা তোমার দায়িত্ব। ওই দায়িত্ব তো নিবই, আগে এই দায়িত্ব তো নিতে হবে। পারবে তো সামলাতে? জি ম্যাডাম, পারবো। তাহলে তো সবই ঠিক আছে। বইয়ের দায়িত্বর পাশাপাশি কাস্টমসের দায়িত্ব পালন করে যাও। তাহলে আমি শ্বশুরের মতো তোমার ছেলেকেও একজন ইমানদার কাস্টম অফিসার বানাবো।